আজকে রমেশচন্দ্র দত্ত মহাশয়ের জন্মদিন। এই ভদ্রলোক আজ থেকে 140 বছর আগে ঋগ্বেদ সংহিতার সম্পূর্ণ বঙ্গানুবাদ প্রকাশ করেছিলেন। আমার কাছে এখন যে বইটি আছে সেটি অবশ্য অনেক পরের এডিশন। এটি স্বদেশ প্রকাশ করেছে, নিমাইচন্দ্র পাল সম্পাদক। এই বই আমাদের ঋগ্বেদ সংহিতা, যাকে ঋক সংহিতা এরকমও বলা হয়, তার প্রথম সম্পূর্ণ বাংলা অনুবাদ। এটা একটা খুব বড় ব্যাপার এই জন্য যে এরকম সম্পূর্ণ বাংলা অনুবাদ এরপরে খুব বেশি বেরোয়নি। আর বেরোলো মাত্র 140 বছর আগে, মানে 1887 সাল নাগাদ বইটি প্রথম বেরিয়েছিল। তো ঋক সংহিতা সব থেকে প্রাচীন বই আমাদের সংস্কৃতের, আর্যদের, এবং বাংলা ভাষাও তো কম প্রাচীন না। কিন্তু কত বছর পেরিয়ে গেছে দেখুন। লিখেছেন একজন যে রামায়ণ মহাভারত অনুবাদ হয়েছে বা অন্যভাবে আরেকবার করে পুনর্কথন হয়েছে, কিন্তু ঋক সংহিতা সম্পূর্ণ বাংলায় অনুবাদ কিন্তু কত বছর পড়েছিল। সেই হিসেবে রমেশচন্দ্রের প্রভূত প্রশংসা প্রাপ্য। আসলে বেদ ব্যাপারটা একটু অদ্ভুত। বেদ যদি আমাদের পড়তে হয় তাহলে যেটা করতে হবে সেটা, হরপ্রসাদ শাস্ত্রী এই বইটা প্রকাশের 8 বছর আগে বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্রের যে পত্রিকা বঙ্গদর্শন, তাতে লিখেছিলেন, আমি সেখান থেকে একটু পড়ছি। বেদের সময়ের লোক অতি সরল ও সোজা ছিল, তাহাদের মনের মধ্যে আমাদের প্রবেশ করা অতি দুরূহ। যদি অনেক ভাবনা চিন্তার পর আমরা একবার আমাদিগকে বৈদিক জগতে কল্পনা বলে লইয়া যাইতে পারি, আমরা বেদ অনেক ভালো বুঝিব। তৎকালীন লোকের কার্যকলাপ, রাজনীতি প্রভৃতির মধ্যে অনেক প্রবেশ করিতে পারিব, তাহাদের কথা অনেক বুঝিতে পারিব। কিন্তু সেই জগতে প্রবেশ বড় সহজ কথা নহে। প্রাচীন জগতের অনেক কথা জানিতে হইবে। প্রাচীন লোকের মন কেমন ছিল সেইটি বিশেষ জানা চাহি। তো আমাদের সমাজ এতটাই জটিল এবং নানা রকমের ভাবনায় ধারণায় মিশ্রিত হয়ে আছে যে অতি সরল, অতি সহজ বেদের যা মন্ত্র বা ঋক যাই বলি না কেন, তার মর্মার্থ বোঝা সহজ নয়। রমেশচন্দ্র অনুবাদের আগে নানা রকম ভাবে ভূমিকা বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা তালিকা দিয়েছেন, সেগুলো খুব দরকার। যেমন একটা রয়েছে দেবদিগের বিশেষ বিবরণ, তারপরে ধর্ম বিশ্বাস ও অনুষ্ঠান, মানে ঋক সংহিতার কোন কোন সূক্ত, কোন কোন মন্ত্র যেগুলো বিভিন্ন মণ্ডলের অধীনে আছে সেখান থেকে দেখবার জন্য কিছু উদ্ধৃত করেছেন। তারপরে বিভিন্ন ঋষিরা, ঋষি বলতে যারা এই মন্ত্রগুলো দর্শন করেছেন, আমাদের বোঝবার জন্য বলা যেতে পারে যারা এই মন্ত্রগুলো রচনা করেছেন, যদিও বৈদিকভাবে বলা হয় তারা দর্শন করেছেন। আর্যদের নিবাস এবং আর্য ইতিহাস, এটা জানতে গেলে কোন কোন মন্ত্র, কোন কোন সূক্ত জানতে হবে, পড়তে হবে, সেটা লিখে দিয়েছেন। বেদের মধ্যে বহু জায়গাতে জ্যোতিষ, ঔষধি, বিজ্ঞান, কৃষি, গোচারণ, শিল্প ইত্যাদির উল্লেখ আছে, খুবই বেশি পরিমাণে আছে। সেগুলো জানতে গেলে কোন কোন সূক্ত পড়তে হবে সেটা লিখে দিয়েছেন। সামাজিক আচার ব্যবহার বিভিন্ন ধরনের, যেমন নানা রকমের পিঠে বানানো হতো যজ্ঞের আহুতি দেওয়ার জন্য, সেই সব লিখেছেন। স্ত্রী পুরুষ একসঙ্গে যজ্ঞ করতেন, তার প্রমাণ দিয়েছেন কোথায় কোথায় আছে, এরকম নানা ধরনের। তারপরে সূচিপত্রের মধ্যে 10টি মণ্ডল, এই 10টি মণ্ডল প্রধানত কোন কোন বংশের ঋষিরা রচনা করেছেন বা দর্শন করেছেন তার স্পষ্ট তালিকা দিয়েছেন। রমেশচন্দ্র এই
যে অনুবাদ করেছেন সেটা প্রধানত সায়নাচার্যের ভাষ্য অবলম্বনে। সায়নের ভাষ্যে যেমন যেমন বিভিন্ন ব্যাকরণ, স্বর এবং বিভিন্ন পুরনো বৃত্তান্তের উল্লেখ আছে, যেমন ইন্দ্র এবং বৃত্র তাদের যে সংঘর্ষ উল্লেখ আছে। তো সেই সব ব্যাপারগুলো সায়ন যেভাবে লিখেছেন, রমেশ সেটা মাথায় রেখে তার অনুবাদ কার্য করেছেন। এবং তার এই ফুটনোট, বইয়ের পাতায় পাতায় যে তলায় তলায় যে পাদটিকা রয়েছে, তাতে সেই সমস্ত সায়নের উল্লেখগুলোকে তিনি এখানে আরো বিস্তারিতভাবে লিখেছেন। যেমন ত্রিত, ত্রিত, দ্বিত, একত, এইরকম নামের বিভিন্ন দেবতা ছিলেন, তাদের ব্যাপারে কি রয়েছে এটা প্রথম মণ্ডলে 53তম সূক্তে আছে, সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। বিষ্ণুর বাহন যা আমরা যাকে বলি গরুর, এর একটা আবছা উল্লেখ ঋক্সংহিতার প্রথম মণ্ডলে 164তম সূক্তে আছে। সেটা রমেশচন্দ্র এখানে ঠিক ধরেছেন এবং সেই কথাটি লিখে। দেবতার সংখ্যা কত? তৃতীয় মণ্ডলে নবম সূক্তে এক জায়গাতে রয়েছে দেবতার সংখ্যা হচ্ছে 3339, এভাবে লেখা আছে। এর অনেক ব্যাখ্যা আছে, এরকম আক্ষরিক ভাবে নিলে হবে না। তো সেখানে সায়ন যেমন লিখেছেন, অনুবাদ তো করেছেন, তারপরও টিকা যোগ করে বলেছেন যে দেবতা আসলে 33 জন। এই দেবতার সংখ্যা শতপথ ব্রাহ্মণে রয়েছে, যেখানে যাজ্ঞবল্ক্য বুঝিয়ে দিয়েছেন জনকের রাজসভায়। তো সেখান থেকে নিয়ে বলা যেতে পারে সেখানেও একই কথা রয়েছে, দেবতা 33 জন। এই যে সংখ্যাটা 3339, এটা আসলে তাদের বিভিন্ন মহিমা। এইভাবে সায়নকে অনুসরণ করে এই বই আমি খুবই আমার কাজে লেগেছে বলবো। এবং যারা বেদ সম্পর্কে জানতে চান এক জায়গাতে, তারা এই বইটা নিতে পারেন। এই বইয়ের মধ্যে অবশ্য মূল সংস্কৃতটা নেই, তো যারা মূলটা দেখতে চান তারা পাবেন না অবশ্য। মূল দেখতে চাইলে অন্য বই নিতে হবে, কিন্তু মূলটা যার কাছে বিশেষ একটা আবেদন রাখবে না যে মূল পড়ে কোনো লাভ হবে না আমার, তো সেক্ষেত্রে আক্ষরিক অনুবাদের জন্য এবং সায়নের পদ্ধতি অনুসারে, সায়ন কথাটা বারবার আসে এই জন্য যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কলেজ এবং ইউনিভার্সিটি, সেখানে সর্বত্রই সায়ন ভাষ্য সমেত বেদ পড়তে হয়। তো সায়নকে অনুসরণ করে রমেশচন্দ্র অনুবাদ এবং বিভিন্ন টিকা লিখেছেন। তো সম্পূর্ণ ঋক্সংহিতা জানবার জন্য 10টা মণ্ডল, এই বইটি খুবই ভালো। আজকে সেই ভদ্রলোক রমেশচন্দ্র দত্ত, তার জন্মদিন, এই বইটি সম্বন্ধে একবার বলতে ইচ্ছে হলো তাই।